সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। সরকারের সমালোচনা ও বিরোধিতা করতে গিয়ে নানা সময়ে বেফাঁস ও ভুল তথ্য প্রচার করছেন বিরোধী দলের কেউ কেউ। বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, বিরোধী দল কি গুজব ও ঘৃণা ছড়িয়েছে তার মূল্যায়ন হওয়া প্রয়োজন। প্রশ্ন উঠছে, বিরোধী দলের নানা দাবি ও বক্তব্যের ফ্যাক্ট চেকের ফল কি? তথ্যের সঙ্গে বাস্তবতার মিলই বা কতটুকু? প্রাসঙ্গিক রাজনীতির নানা দিক নিয়ে আজকের সম্পাদকীয় তথ্য অপতথ্যের চাপে রাজনীতি। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক; সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি; এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সংসদ সদস্য, বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। অংশ নেওয়ার জন্য কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বর। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। নুসরাত হত্যা মামলায় 2 আসামির ফাঁসি বহাল, 4 জনের যাবজ্জীবন, 10 জনকে খালাস। ঢালাও মৃত্যুদণ্ড দেয়া বিচারককে সরানোর নির্দেশ, দ্রুত সাজা কার্যকরের দাবি। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। নিরাপদ মিড ডে মিল নিশ্চিতে জোর, উপবৃত্তি পর্যালোচনার নির্দেশ। মক্কা প্রতিরক্ষা জোটে আগ্রহী ঢাকা, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ পররাষ্ট্রপতি মন্ত্রী। ব্রিটিশ নয়, নিজেকে বাংলাদেশি দাবি হুমায়ুন কবিরের। বিএনপিতে ছারপোকা ঢুকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত, দৃশ্যমান না হলেও সতর্ক থাকার পরামর্শ জ্যেষ্ঠ নেতাদের। দলের নাম ভাঙিয়ে চললে কঠোর হুঁশিয়ারি। এবং 6 মাসে গুম নিয়ে জামায়াত নেতা আজাদের ভুয়া তথ্যে সমালোচনার ঝড়, ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ। বিরোধী দলের দায়িত্বশীলতা আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন বিশেষজ্ঞ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, মুন্নি আপা, সিফাত ভাই এবং শরীফ ভাই, তিনজনকে স্বাগত জানাচ্ছি। মুন্নি আপা, আজকে আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আমরা যেভাবে করে শুরুটা করেছিলাম যে অপতথ্য কিংবা রাজনীতিতে আসলে তথ্য কিংবা অপতথ্যর চাপটা কতটা প্রবল হয়ে উঠছে। সর্বশেষ যে আমরা হেডলাইনটি পড়লাম যে জামায়াত নেতা ডক্টর হামিদুর রহমান আজাদ, তিনি গতকাল একটি মন্তব্য করেছিলেন যে বিরোধী দলের 6 মাসে 512 জনকে গুমের শিকার করা হয়েছেন, এবং পরবর্তীতে তিনি দুঃখ প্রকাশ করে যদিও ফেসবুকে ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু এটি নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং সমালোচনা ঝড় উঠেছে। এর সাথে যদি সম্পৃক্ত করে আমি আরেকটি তথ্য দিতে চাই যে রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেকের জন্য একটি বিখ্যাত প্রতিষ্ঠান, তারা দেখিয়েছে 18 ফেব্রুয়ারি থেকে 16 আগস্ট পর্যন্ত ক্ষমতাসীন যে বিএনপি নেতৃত্বাধীন সরকার, তাদের বিরুদ্ধে সরকারকে জড়িয়ে 464টি অপতথ্য, যার মধ্যে কিনা 91% ছিল সরকারের বিরুদ্ধে এবং 158টি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে। সো এই যে অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে 180 দিনে এসে, আমরা যেমন সরকারের সফলতা ব্যর্থতা মাপছি, সাথে সাথে কি আসলে সরকারের বিরুদ্ধে যে তথ্য কিংবা অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে, এই জায়গাটাকে বিএনপি কিভাবে দেখছে? আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, এটা আজকে নতুন না। এই যে আমরা অপতথ্য, মিথ্যা তথ্য, তথ্য সন্ত্রাস এর বিরুদ্ধে যে আমরা ফাইট করছি, আপনার নিশ্চয়ই মনে আছে যে এইবার আমাদের 4টা টার্ম পরে যখন নির্বাচনটা শুরু হবে, এই বছরের একদম শুরুর দিকে যদি বলি, তারও আগের থেকে ইন্টারিমের সময় থেকেই আপনি নিশ্চয়ই দেখেছেন যে এক এক সময় আমাদের উপরের একদম উপর সারির আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকেও টার্গেট করে কখনো কত রকম অপতথ্য, ওনার পরিবারকে টার্গেট করে আপনারা দেখেছেন, মেয়েকে জাইমা রহমান এবং ওনার স্ত্রী, তাদেরকেও এই যে এই সবের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। বটবাহিনীর যেই বিষয়টা আমরা বলে এসেছি যে জামাত এবং তাদের দোসর যারা আছে, বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বটবাহিনী বসিয়ে দিয়ে আপনার অনেক রকম মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় চরিত্র হনন করে আমাদের, মানে আপনাকে টার্গেট করে যে কি করছে তাকে। সোশ্যাল মিডিয়ায় আজকাল বর্তমানের যে একটা অসহিষ্ণু আচরণ এবং প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে ভাষার প্রয়োগ দেখছি রাজনীতিতে, সেখানে চরিত্র হননের যে একটা অদ্ভুত নোংরা প্রতিযোগিতা, সেটা সমালোচনা আমরা কিন্তু অতীতেও করেছি, এখনও করব, সবসময় করি। এখানে আপনার কিছু মানুষের ভাষা এবং মানসিকতা এমন একটা অন্ধকারের ইঙ্গিত দেয়, যেটাকে আমাদের মনে হয় না
যে এটা আমাদেরকে কোনো একটা ভালো দিকে নিয়ে যাচ্ছে। সংখ্যায় তারা হয়তো বা কম হলেও সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন বিভিন্ন সময়ে এবং সত্যিকার মিডিয়াতেও তাদেরকেই কিন্তু আপনার ইন্টারভিউ করা, তাদেরই কথা শোনা, মানে এটা এক ধরনের মনে হচ্ছে পপুলিস্ট একটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছে যে আমি অসম্ভব রকমের অ্যাটাকিং, অসম্ভব রকমের উল্টোপাল্টা কথা বললাম, এখন গুজব ছড়িয়ে কিংবা একজনের চরিত্র হনন করে রাজনীতিবিদের সরকারের এই যে একটা উদার যেই নীতি, যে এখন আমরা কথা বলছি সবাই আওয়ামী লীগ ওই ফ্যাসিস্ট ওই সেই জমানার মাফিয়াতন্ত্রের যেই সময়ে তখনকার ভয়ের যে সংস্কৃতি সেটা এখন নেই। কিন্তু তার অর্থ এটা না যে এখন একদল মানুষ বিকৃত তথ্য আর নোংরা ফটোকার্ড দিয়ে গুজব ছড়িয়ে আমাদের মতন সব মানে রাজনীতির আমরা যারা আছি কর্মী এবং একদম উপরের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ তাদের চরিত্র হনন করবে। সামান্য স্বার্থে একটু বাধা আপনার পেলেই কোনো কোনো গোষ্ঠী আপনি দেখবেন হামলে পড়েছে, আর মিথ্যা গল্প সাজাতে একটু সময় নেয় না তারা এমনভাবে কোনো গল্প সাজিয়ে, যেমন আপনি বললেন যে জামাতের যেই অপতথ্য মিথ্যা তথ্যটা যে গত 6 মাসে গুম হয়েছে 512 জন, এর থেকে বড় মিথ্যা তো হতে পারে না। কারণ আপনি তো জানেন যে এই আমি যদি বলি একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আপনি বলেন কোনো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, এই যে এখন এই লাস্ট আমি যদি বলি 6 মাসে হ্যাঁ গুম, এখন এই কথাগুলো জামাত যেটা বলেছে, বলবেন আপনার সময় কথা বলবেন, হ্যাভ পেশেন্স। এখন হয় কি মর্যাদা এবং শালীনতা, নারীর মর্যাদা যেমন আছে পুরুষেরও মর্যাদা আছে, পুরুষেরও আপনার ভাষা মুখের সংযম আছে, পুরুষেরও যে আপনি যেটা লিখছেন, আপনি যেটা বলছেন, আপনি যেটা করছেন রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করবেন রাজনীতি দিয়ে, গণতান্ত্রিক ভাষা দিয়ে, কিন্তু সেটা না করে মনে হচ্ছে যে শুধু শালীনতার দোহাই আমরা যে দিচ্ছি, মানে অপশব্দ ব্যবহার করছে, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা কিন্তু অ্যাট দ্য সেম টাইম অত্যন্ত অশ্রাব্য, মানে কানে শুনতেও আমাদের কালচার বলুন, পলিটিক্যাল কালচার বলুন, আমাদের সামাজিক কালচার এটা যায় না। এই কথা যেই ভাষা আমরা শুনছি, এই আমি ইন্টারিমের সময় থেকেই বলছি এই পর্যন্ত সবকিছু মিলিয়ে অনেকে বলেন যে এই একই ধরনের ভাষা তো ফ্যাসিস্ট আমলে ব্যবহার করা হয়েছে এবং ফ্যাসিস্টকে হটানোর জন্য এই ভাষাগুলো কার্যকরভাবে প্রয়োগ করা হয়েছে এবং তখন এটাকে সাধুবাদ জানানো হয়েছে। এখন কেন এটার ব্যাপারে আপত্তি তুলছে বিএনপি সহ ক্ষমতাসীনরা? এই প্রশ্ন আমাদের অনেকে করেন। পলিটিক্যাল একটা কালচার আছে, আমাদের পলিটিক্যাল কালচারের বাইরেও আমাদের এভরিডে লাইফে প্রাত্যহিক জীবনে যেই ভাষায় আমরা কথা বলি, যেই ভাষায় আমাদের ভাব বাচ্য আদান প্রদান হয়, আমাদের কর্মক্ষেত্রে আমরা যেই ভাষায় কথা বলি, এটা এর সাথে যায় না। ফ্যাসিস্টের বেলায় যেটা বলেছে যে ওনাকে গালি দেয়া কিংবা কথা বলা, সেটা একটা টাইম যখন বলেছে তারা, হ্যাঁ, কিন্তু তার মানে এটা না যে এটা এভরিডে লাইফের প্র্যাকটিস, এটা হতে পারে না। সমাজ এস্টাবলিশ করে ফেলা না, এটা আমরা কখনো অ্যাকসেপ্ট করি না। জি আপা, আপনাকে ধন্যবাদ। আমি একটু সিফাত ভাই আপনার কাছে আসতে চাই। আপা বেশ কিছু বিষয় বলেছেন যে এখন ভয়ের সংস্কৃতি নেই, সামান্য স্বার্থের দ্বন্দ্বে আসলে অনেক ধরনের অপতথ্য গুজব ছড়ানো হয়। রিউমান স্ক্যানারের রিপোর্টটাতে কিন্তু শুধু বিএনপির ক্ষেত্রে অপতথ্য ছড়ানো হয়েছে বিষয়টা এমন না, সেখানে বিরোধী দলের ব্যাপারেও বলা হয়েছে। হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে 59টি অপতথ্য ছড়ানো হয়েছে, নাহিদ ইসলামের বিরুদ্ধে আছে, শফিকুর রহমানের বিরুদ্ধেও আছে, তো মোটামুটি অনেক সবার বিরুদ্ধেই আছে। এবং এটির সাথে শুধুমাত্র এখন যে রাজনীতি করছে যে দলগুলো তারাই যুক্ত এমনটাও না, ফ্যাসিস্টের সহযোগীরাও বিভিন্নভাবে এগুলো ছড়াচ্ছে এবং নানা পেজ থেকে ওই ধরনের বিষয়গুলো ছড়িয়ে দিয়ে এক ধরনের উস্কানির প্রবণতাও আমরা কিন্তু বিভিন্ন সময় দেখি। আপনার কি মনে হয় যে এই তথ্যগুলো ছড়ানো হচ্ছে, বিরোধী দল কি এগুলো বুঝে না বুঝে ছড়িয়ে দিচ্ছে? যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, মহিলা জামায়াত, আমি এরকম একটা পেজ থেকে আমি দেখলাম যে ঠাকুরগাঁও আসনের নির্বাচন নিয়ে বলা হচ্ছে যে বিরোধী দল দ্বিতীয় যিনি হয়েছিলেন জামায়াতের তাকে সেখানে হচ্ছে নিয়োগ দেওয়া হবে সংসদ সদস্য হিসেবে, এবং এটা একটা সার্কাজম পোস্ট গুজব টিভি থেকে ছড়ানো হয়েছিল, সেটা মহিলা জামায়াত নামে একটি পেজ থেকে সেটা আবার শেয়ার করা হয়েছে। জামায়াত ইসলামী বিরোধী দলে আছে, তাহলে কি তারা এই ধরনের গুজবগুলো কেন ছড়ায় কিংবা কেন তারা প্রকাশ করে? একটা বিষয় হচ্ছে যে বর্তমান বাংলাদেশে রিউমার স্ক্যানার থেকে শুরু করে দ্য ডিসেট আরও অনেক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাদেশে বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার ফলে বাংলাদেশে শুধুমাত্র আমরা যে প্রান্তিক পর্যায়ে যারা একটা অপতথ্য হয়তো ছড়াইছে, এক সময় আমরা ছোটোবেলায় দেখছি যে
বাঁশ কাটলে শীতের সকালে ওই বাঁশের পানি খেলে অনেকের নাকি প্যানাশিয়া মানে মহা ঔষধের মতো কাজ করে, সকল রোগের ওষুধ সেখানে হয়ে যায়। এ ধরনের নানা ধরনের গুজব অপতথ্য কিন্তু দীর্ঘকাল ধরে গ্রামাঞ্চলে প্রান্তিক অঞ্চলে চলেছে। কিন্তু আমাদের এই সোকল বুদ্ধিজীবী মহলে কিংবা আমাদের ধরেন এই যে একদম মেজর পলিটিক্যাল পার্টিকুলার এমপি লিডার, তাদের ভেতরে যে অপতথ্য এবং গুজব ছড়ানো কতটা ইজি, এইটা হচ্ছে এই রিউমার স্ক্যানার, তারপর আরও যত ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো আছে, তারা বেশ একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমি এই যে আপনার এই শোতে ঢোকার পরে আমি দেখলাম দ্য ডিসেন্টের একটা ফ্যাক্ট চেকিং, যে সেটা হচ্ছে কোনো একজন সিনিয়র সাংবাদিক, আমি তার নাম নিচ্ছি না, অবশ্য সিনিয়র বললে ইটসেলফ এটা একটা এখন জোকিংলি মানুষ নেয়, তো এই সিনিয়র সাংবাদিক একটা গুজব ছড়ায় বসে আসছেন যে 1400 মানুষের ব্যাপারে জাতিসংঘ যে রিপোর্ট করেছিল যে 1400 জন শহীদ হয়েছে জুলাই অভ্যুত্থানে, সেখানে 600 জন নাকি পুলিশের ছিল। তো এই এরকম একটা মানে ডাহা মিথ্যা প্রপাগান্ডা উনি আপনার মানে ডিরেক্ট একটা টেলিভিশন চ্যানেলে ছড়াই দিয়েছেন। এবং এই বাংলাদেশে আমরা দেখতে পেলাম যে 24 সালের 5ই আগস্টের পরে অসংখ্য সিনিয়র সাংবাদিক, অসংখ্য রাজনীতি বিশ্লেষক, অসংখ্য এটা সেটা ভুংবাং আইসা উল্টাপাল্টাভাবে প্রোপাগান্ডা মিথ্যা ন্যারেটিভ ছড়ায় যায়, এবং তারা কিন্তু রেগুলার আপনাদের টকশোগুলোতে কিন্তু ডাক পায়। তারা কিন্তু তাদেরকে, আপনি যদি বিদেশে দেখেন, ফরেন অন্য কোনো কান্ট্রিতে আপনি যদি দেখেন, এই ধরনের একটা অপতথ্য যদি কেউ দেয়, পরবর্তীতে সে ক্রিডেন্সিয়ালটা হারায়, তার যে মানে ক্রেডিবিলিটি সেটা সে হারায়। না, ট্রাম্প তো দিয়েই না যাচ্ছে। এই আমি বলি, আপনি তো ট্রাম্পকে তো আপনি ইয়া বলেন, মানে তাকে তো ক্রেডিবিলিটি তো তার সেই অর্থে নাই, মানে এইসব কারণে, এবং সবাই তো তাকে এটা নিয়ে যোগ করে। বাংলাদেশে তো আপনি এটা নিয়ে যোগ করতে পারবেন না, যোগ করলে আবার সে বলবে হ্যাঁ আমি সিনিয়র সাংবাদিক, আমার মতামত প্রকাশের অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে। তো এখন যাকে মূল আলাপে আসি, ফলে এটা আপনি যেটা বললেন যে জামায়াতের মহিলা বিভাগ, প্রচার বিভাগ, এরকম বিএনপির অনেকগুলো পেজ থেকেও রেগুলার আপনার এগুলা ছাড়ানো হয়। মানে এটা যে একটা সামষ্টিক রোগ হয়ে আছে, এইটা একটা মানে আমাদেরকে এই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো দেখাচ্ছে। যেমন ধরেন বিএনপির একজন এমপি নওগাঁ 3 আসনের আমার বড় ভাই বাবুল ভাই ওই দিন কোনো একটা টিভি শোতে বলে ফেলছেন বোধহয় যে কোনো একটা এলাকায় বোধহয় 12 জন HIV পজিটিভে আক্রান্ত বা এই ধরনের এইডস রোগে আক্রান্ত, কোনো একটা মাদ্রাসার কথা উদ্ধৃতি করে তিনি বলেছেন। দ্য ডিসেন্ট ওইটা ফ্যাক্ট চেক করেছে, ফ্যাক্ট চেক করে বলেছে না এটা এই ধরনের কোনো ঘটনা ওই এলাকায় ঘটে না, এবং সিভিল সার্জন, ওই এলাকার সিভিল সার্জন এই ঘটনাকে এনকার করেছে। এটা ওনাদের দলের একজন রানিং এমপি কোনো একটা টকশোতে বলেছেন। তাহলে এটা কোনো মহিলা জামাতের প্রচার বিভাগ এরকম কোনো ফেসবুক পেজ থেকে, উড়ো ফেসবুক পেজ থেকে আসে নাই, একজন রানিং এমপি তিনি এই কথাটা বলেছেন, এবং ফ্যাক্ট চেক করে এটা প্রমাণিত হয়েছে এটা একটা ভুল তথ্য ছিল। এবং আপনি কিছুক্ষণ আগে আমি কথা বলার সময় বলেছেন আপনার যে হ্যাভ পেশেন্স, আমি আপনার জন্য সেম অ্যাডভাইসটা দিব। বাবুল ভাই এখন এখানে নেই, আপনি এটা দেখে নিয়েন, ডিসেন্টের ফ্যাক্ট চেক আছে, এখন আপনাকে আমি এখন খুলে দেখাতে পারবো। আচ্ছা, এরপর সিএম নামে একটা টিনেজার, সেও তার একটা ফেসবুকে ভুয়া স্ক্রিনশটের উপর ভিত্তি করে ওনাদের গভর্নমেন্টের পুলিশ তাকে অ্যারেস্ট করে, এখন পর্যন্ত সে হয়তো জেলে আছে। এটা নিয়েও কিন্তু ডিসেন্টের একটা ফ্যাক্ট চেক আছে, এখন পর্যন্ত রিপোর্ট আছে, আমি এই মাত্র দেখলাম। তো ফলে এইটা যে একটা সামষ্টিক রোগ হয়ে গেছে। এবং এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্লাট শেমিং। যারা এই নারীরা এই রাজনীতিতে এসেছে, সেটা ইররেসপেক্টিভ অফ দেয়ার পলিটিক্যাল পার্টিস, ইররেসপেক্টিভ অফ দেয়ার আইডিওলজিক্যাল বিলিফ, সেটা যে দলেরই হোক। কিছুদিন আগে ডেইলি স্টার এটা নিয়ে একটা চমৎকার রিপোর্ট করেছে, এর আগে ডেল্টাগ্রাম এটা নিয়ে কাজ করেছে, যে সেখানে মাহমুদা মিতু থেকে শুরু করে জামায়াতের মার্দিয়া মুমতাজ, মানে সবার শিকার হয়েছেন তারা। বিএনপির আমাদের ছাত্রদলের নেত্রী ছিলেন মানসুরা আলম, মানে সবাই এ ধরনের সার্টসেমের শিকার হচ্ছে, এবং এটা সব পক্ষই তাদেরকে করছে। তো ফলে এইটাকে যে আপনি ধরেন নির্দিষ্ট একটা ফ্রেমিং এ ফেলবেন, বা অমুক ছড়াই দিতেছে, অমুক বট অ্যাটাক দিতেছে, বট সব রাজনৈতিক দলের মধ্যে, বিশেষত ওনাদের দলের মধ্যেও কিন্তু বট ওনারা লালন করে, কিন্তু ওনারা স্বীকার করতে চায় না, এই হচ্ছে কথা। আর আরেকটা কথা যেটা আপনার চ্যানেলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কিন্তু আজকের বক্তব্যটা সাজিয়েছেন তথ্য অপতথ্যের চাপে রাজনীতি। আমি এই শিরোনামের সাথে দ্বিমত করি, এখানে শিরোনাম দেওয়া উচিত ছিল ব্যর্থতার চাপে প্রতিশ্রুতির রাজনীতি। মানে বিএনপি সরকারের যে প্রতিশ্রুতি 180 দিন উপলক্ষে, আমাদের সেই প্রতিশ্রুতির কতটুকু মানে প্রত্যাশার কতটুকু পূরণ হলো, সফল হলো, সেটা নিয়ে বলা হয়েছিল। কেন বললাম, যেমন আপনি এখানে রাশেদ খানের বক্তব্য আনতে পারছেন, 180 দিনে যদি আপনার সরকারেরটা দেখতে হয় তাহলে বিরোধী দলের পক্ষ থেকে অবশ্যই দেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে কেন কোথায় বায়াসটা দেখেন আপনি, এখানে যে স্ক্রিনটা প্লে করেছেন বা নিউজগুলো আপনি এখানে সাজিয়েছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাশেদ খানের বক্তব্য আছে, আমাদের নজরুল ইসলাম খান সাহেবের প্রবীণ নেতা তারও বক্তব্য আছে, কিন্তু আমরা অ্যাজ বিরোধী দল এনসিপি যে আজকে সকাল 10-11টার দিকে একটা সংবাদ সম্মেলন করে আমরা আমাদের রিপোর্ট পাবলিশ করেছি। সরকার যেরকম একটা ইবুক পাবলিশ করেছে যে সরকারের 180 দিনের সফলতার যে কিস্তি সেটা পাবলিশ করেছে, আমরা একইভাবে সরকারের 180 দিনের ব্যর্থতার যে খতিয়ান সেটাও কিন্তু আমরা প্রকাশ করেছি। আপনার এই রিপোর্ট কিন্তু আসেনি জোটবদ্ধভাবে, সেটা করলে সেটা অবশ্যই আসবে। জোটবদ্ধ হতে ইস্যু নাই, আমি এনসিপি বাইরে তার অন্যান্য দলগুলো তো সেটা করে না, সেটা
আমি তো একজন বিরোধী দল, তাহলে আমি যখন বিরোধী দল, আমার জায়গা থেকে আমি বিরোধী যখন দলের যেটা করা হয়েছে সেটা আমরা প্রচার এই তো করেছি। না, এই বিরোধী দলের, আমি কি বিরোধী দল না? না, এনসিপি দল হিসেবে যেটা করেছে সেটা প্রচার হয়েছে কি হয়নি সেটা হেডলাইন দেখে তো আপনি বলতে না, পারবেন সেটা না। না। এই যে আপনি যখন এখানে বলছেন হেডলাইনে যে আমরা তথ্য কোন জায়গাটাকে সেটা আমি বলি, এই যে গুরুত্ব আপনি দেই যখন সেটা তো বলছেন বুঝতে হবে তথ্য আপনাকে। অপতথ্যর চাপে রাজনীতি, মানে বিশেষত সরকারের এই 180 দিনকে কেন্দ্র করে এবং সেটা রাশেদ খানের একটা মন্তব্যকে কেন্দ্র করে, তাইলে এটার বিপরীত কে বলছে, বিপরীত কোন রাজনৈতিক দল বলছে, বিপরীত কোন রাজনৈতিক মতাদর্শ বলছে, সেটা তো তুলে নিয়ে আসা উচিত এই যে ছিল। আপনি বলবেন। আর একটা জিনিস, হ্যাঁ, এইটো এখন আমাকে কিন্তু মানে বলতে সামনে হবে। নিয়ে আসতে হচ্ছে। আপা একটা তথ্য দিলেন যে গুমের ব্যাপারে, আমি কিন্তু বলছি যে একটা গুম হয়েছে, ঠিক আছে। হামিদুর রহমান আলা সাহেব একটা মিথ্যা তথ্য দিছে এবং সেটার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। 315 জনের কথা বসরা উনি বলেছেন। 512 জন বলেছেন। আচ্ছা, ওকে, 512 জন। কিন্তু গুম যে হয় না তা তো না। এই সরকারের আমলে একটা গুম হয়েছে। মিরাজ শেখ নামক একজন জেলে, তাকে আমি তার ভুক্তভোগী পরিবারের সাথে সরাসরি আমি তার সাথে যোগাযোগ করেছি এবং তার যে তার লয়ার হচ্ছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন। এই মিরাজ শেখকে এপ্রিল মাসে মোস্ট প্রবাবলি কোস্টগার্ড তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি এবং তার পরিবার এখন পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরছে এবং তার পরিবার কিন্তু কোস্টগার্ডের দ্বারা হামলারও শিকার হয়েছে এবং মামলারও শিকার হয়েছে। কোস্টগার্ডের তাহলে- অফিসও তো তারা ভাঙচুর করেছে। আর আপনি দেখছেন কোস্টগার্ডের অফিস ভাঙচুর না, না, করছে। আপনি আপনাকে যেটা বললাম বলছেন যে- আপনি এক পক্ষটা না, 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 বলছেন। এক পক্ষের কিছু না। আপনি যে একটা গুম কোস্টগার্ডের হয়েছে, অফিসও কিন্তু একটা গুম এলাকাবাসী হয়েছে। ভাঙচুর আপনার করেছে। 15 সালের গুম খুনের রাজনীতির পরে এখন আবার নতুন করে গুম শুরু হয়েছে এবং এটা নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট, এমনকি ছাত্রদলের লোকজন পর্যন্ত এটা নিয়ে প্রতিবাদ করছে যে এটা নিয়ে কেন সরকারের পক্ষ থেকে বেশি তোড়জোড় দেখা যাচ্ছে না। হাইকোর্ট নির্দেশনা দিয়েছে যে 15 দিনের মধ্যে, 15 কার্য দিবসের মধ্যে মিরাজ শেখকে ফিরিয়ে আনা হোক, মিরাজ শেখকে ফেরত দিতে বলেছে বা মিরাজ শেখকে হাজির করতে বলা হয়েছে। এখন পর্যন্ত হাইকোর্টের রুলিংসও মানা হয় নাই। এগুলো কেন হইতেছে বা এই গুমটার কালচারটা কেন আবার ফেরত আসা শুরু করছে? আবার উনি বলছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই। আশকের প্রতিবেদন তো সেটা বলেন, আশকের প্রতিবেদন তো ভিন্ন কথা বলে। এখন আপনি গুগল করেন, এখনই পেয়ে যাবেন। মানে ওনারা যেসব কথাবার্তা বলেন কোনোটাই কিন্তু মানে বেসড অন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স না। এই যে আমি বললাম তো, আপনাকে উদাহরণ দিলাম তো। এখন কথা হলো এটা ঘটতেছে কেন? ঘটতেছে তার কারণটা হচ্ছে আপনি যতদিন 180 দিনের মধ্যে 6 মাসের মধ্যে আপনি শুধু সরকার চালাইছেন, কিন্তু সরকারের ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করে এমন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আপনি অকার্যকর করে রাখছেন, ইনএফেক্টিভ করে রাখছেন। আপনি দুর্নীতি দমন কমিশন 166 দিন আপনি কোনো কাজ করতে দেন নাই, দুর্নীতি দমন কমিশন কোনো নিয়োগ দেন নাই, চেয়ারম্যান নিয়োগ দেন। এবং সর্বশেষ যখন আপনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিলেন, সেটা নিয়েও কথা উঠতেছে, কারণ সেখানে কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনের কথা আপনারা বারবার বলেন, যে কনস্টিটিউশনের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন, সেই কনস্টিটিউশনের একটা প্রভিশন আপনি ভায়োলেট করছেন, যে একজন আপিলেট ডিভিশন একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে এনে সেখানে আপনি চেয়ারম্যান বসাইছেন। তাহলে আপনি সরকারের যেগুলা চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করে প্রত্যেকটা আপনি ইনএফেক্টিভ করে ফেলা রাখছেন। শুধু দুদক না, মানবাধিকার কমিশনের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটাও কিন্তু এখন পর্যন্ত সিফাত ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা একটু সময় দিতে চাই সবাইকে। আমি এই পর্যায়ে একটু শরীফ ভাই আপনার কাছে আসতে চাই। দুজনের বক্তব্য আপনি শুনলেন এবং দুজনের বক্তব্যে একটা কিন্তু কথা স্পষ্ট যে দিন শেষে প্রোপাগান্ডার একটা রাজনীতি কিংবা তথ্য অপতথ্যের ভিড়ে আসলে সঠিক তথ্যটা খুঁজে পেতে রাজনীতির বাইরে সাধারণ মানুষের কষ্ট হয়ে যাচ্ছে। এই রাজনীতিটা আসলে সাস্টেনেবল কিনা কিংবা 24-এর অভ্যুত্থানের পর এই রাজনীতিটা আসলে মাথায় রাখা উচিত কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। 24-এর আন্দোলনের ভেতর থেকে একটা গুণগত পরিবর্তনের স্বপ্ন ছিল। সুতরাং 24-এর আগে যে প্র্যাকটিসগুলো আমাদের এখানে ছিল, সেই প্র্যাকটিসগুলো আবার আমরা করব, এটা তো প্রত্যাশিত না। কিন্তু আমরা করছি কেন? করছি হলো আমরা বাইরের থেকে যতই সৎ মানুষ, ভদ্র মানুষ অভিনয় করি না কেন, আমাদের প্রত্যেকের মনের মধ্যে এক ধরনের ফ্যাসিবাদ আছে। আমি যখন ক্ষমতা আমার হাতে থাকে আমি সেটি প্র্যাকটিস করি, আমার হাতে যখন ক্ষমতা থাকে না তখন আমি মজলুম হয়ে যাই। বাংলাদেশের 5 আগস্টের পরে আপনি যদি সময়টা বিবেচনা করেন, ঘটনাগুলো যদি মনে রাখেন, তাহলে সেটা হয়নি, হয়েছে তো। একটা পত্রিকা অফিস, 2টো পত্রিকা অফিস আগুন দিয়ে ছাই করে ফেলা, এটা কি ক্ষমতার দম্ভের বহিঃপ্রকাশ ছিল না? অবশ্যই ছিল। মানুষকে ধরে ধরে পিটিয়ে মেরে ফেলা, এটা কি ক্ষমতার অপপ্রয়োগ ছিল না? ছিল। আপনি ক্রসফায়ার, আপনি গুম, এগুলো যেমনি অপরাধ ছিল 15 বছর, ঠিক একইভাবে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা, এটা কি আপনার ক্ষমতার দম্ভ ছিল না? কেন আপনি করতে পারতেন? আওয়ামী লীগ যদি থাকতো ক্ষমতায়, তাহলে কি এটি আপনি করতে পারতেন? কোনোদিন পারতেন না, কারণ তারা আপনাকে মারের উপরে রেখেছিল। আপনি যখন সুযোগ পেয়েছেন তখন আপনি সাধু সেজেছেন, আপনি তখন সুশীল সেজেছেন। আপনি যে ইস্যুটাকে নিয়ে আনলেন, আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার একটা বিরাট প্রভাব আছে এখন, এবং সোশ্যাল মিডিয়াটা আমাদের এখানে রাজনীতি, ইস্যু এগুলো ক্রিয়েট করার ক্ষেত্রে ভূমিকা রাখে, এটা জনমত গঠনের ক্ষেত্রেও একটা ভূমিকা রাখে। আপনি
তিনটা ঘটনা আপনাকে মনে করিয়ে দিই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে ডক্টর ইউনূসের সমালোচনা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা ফেসবুক পোস্ট কার্ড ভাইরাল হয়ে গেল। তার পরের দিন জানা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ছেলে নাই, কিন্তু সেটি ভাইরাল হলো না। গত 3 দিন আগে 4 দিন আগে আমাদের পত্রিকায় নিউজ এলো যে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ। এটা কি? কেউ একটা ফেসবুকে পোস্ট দিয়েছে পুরন ঢাকার কোনো একজন ব্যক্তি যার বাড়ি পটুয়াখালী বা কোথায়, এবং সেটি দেখার পর আমাদের 22টা মিডিয়া নিউজ করে দিল। অথচ এই প্রত্যেকটা মিডিয়ার একজন প্রতিনিধি আছে কোর্টে, তার কাছে জানার প্রয়োজন অনুভব করলো না যে এই নিউজটা সত্য কিনা, এবং তারপর টুস করে আবার সেটি ডিলিট সরিয়ে করে ফেলা ফেললো। পাঠকের কাছে এই যে তথ্যটা দেওয়ার জন্য সরি বলল না। আপনি বলেন তো, আমাদের এখানে মিডিয়া গুণগত দিক থেকে আমি স্বীকার করি যে তার অনেক চাপের মধ্য থেকেও কতগুলো পেশাদারিত্ব ফিরে এসেছে, কিন্তু এই যে পরিবর্তনটা পাঠকের কাছে আপনার কি কোনো দায়বদ্ধতা নেই? আছে। আপনি যে তথ্যটা ছড়িয়ে দিলেন এবং তারপর নিজের মতো করে সেটি ডিলিট করে ফেললেন, এর ভেতর থেকে আপনার ডিলিট হওয়া নিউজটা যে দেখলো না, সে তো ওই নিউজটাই দেখেছে। জি। এবং তার বিশ্বাসের যে জায়গাটা, তো আমাদের সুযোগের অপব্যবহার, বিএনপির যে সরকারের বিরুদ্ধে প্রচার, হ্যাঁ হচ্ছে না তা না। আপনি একের পর এক দেখছেন, ওই যে ফেনীতে ছাত্র শিবিরের একটা ছেলে একটা নারীর সঙ্গে তার সম্পর্ক, তারপর অনেক কিছু হয়েছে। আমরা বিরোধী দলের নেতার মুখ থেকে কি শুনলাম? তাকে গুম করা হয়েছে এবং খুব বিনয়ের সাথে কুমিল্লাতে। তারপরের দিন ঘটনার অন্যটা জানা গেল। আবার সরকারি দলের যারা আছেন তারা করছেন না, তারা সুযোগ পেলে ছাড় দিচ্ছেন না। তবে এখন পর্যন্ত আমি চ্যালেঞ্জের যে জায়গাটা দেখছি, গত 3 দিন আগে একজন সরকারি দলের নারী এমপি জামালপুরে একটা অনুষ্ঠানে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়া উচিত। এরপর আমাদের একজন ইনফ্লুয়েন্সার বাইরে থেকে একটা ভিডিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়, বলেছেন ভারতের কাছে সম্ভবত তার কোনো ভিডিও আছে, সেই কারণে সে ভারতের বিরুদ্ধে বলে না। আপনি চিন্তা করতে পারেন কত বড় নোংরামি এটা। আপনি একটা সন্দেহ সোসাইটিতে ছড়িয়ে দিলেন। এই যে লোকটাকে সম্পর্কে, যে মানুষটা সম্পর্কে আপনি এই সন্দেহটা ছড়িয়ে দিলেন, তাকে মানসিকভাবে এবং তার পরিবারকে, এবং ওই মানুষটাকে তার পরিবারের কাছে, তার স্বজনের কাছে, পুরো সোসাইটির কাছে কতটা আপনি ছোট করলেন। এবং এই যে ক্ষত, এই ক্ষত কি পূরণ হবে? পৃথিবীর কোথাও বিদেশে বসে ভিডিও ছড়িয়ে দিয়ে, হ্যাঁ এটি একসময় প্রাসঙ্গিক ছিল। আপনি যখন করোনা ছিল এখানে আমরা মাস্ক পরতাম, সেটি তখন প্রয়োজন ছিল। এখন করোনা নেই, আপনি মাস্ক না পরলেও পুলিশ আপনাকে কিন্তু চার্জ করবে না। কিন্তু আপনি যখন গণতন্ত্রের আপনার একটা লড়াই ছিল, আপনার যখন আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই ছিল, সুতরাং সেই ঘটনাগুলোতে যে শত্রুপক্ষ, তার বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন, বলার প্রয়োজন ছিল, মানুষকে তথ্যগুলো নিয়ে যাওয়া। কিন্তু এখন যেটা হচ্ছে, আমার অনেক ফলোয়ার আছে, আমি যা খুশি তাই করতে পারি আপনাকে নিয়ে, দেখছেন নিশ্চয়ই। এটা এক ধরনের ব্ল্যাকমেল, এবং এটা বন্ধ করার জন্য অবাধ তথ্য প্রবাহ মানে এই না যে আমি একটা ভিডিও ছড়িয়ে দিয়ে বলবো যে তার সম্ভবত কোনো গোপন ভিডিও আছে, সেই কারণে তিনি ভারতের বিরুদ্ধে কথা বলছেন না। এটাকে আমি বলতে পারি। তার মানে হচ্ছে যে ফ্যাসিস্টরা, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল, তাদের হাতে পুলিশ ছিল, মিলিটারি ছিল, সে যা খুশি তাই করেছে। আর এখন আমার হাতে একটা মোবাইল আছে, আমি যা খুশি তাই বলতে পারি, এবং এটি জবাবদিহি করা, তাকে আইনের মুখোমুখি করার, এগুলোর কোনো সুযোগ নেই। এবং আমি যেটা বললাম, যখন যে যার ক্ষমতা আছে, আমরা অবাধ তথ্যের কথা বলছি। হ্যাঁ, অনেক সময় আমি দেখছি যে বিএনপির কোথাও কোথাও অমুক নেতার, আপনি দেখেছেন সিরাজগঞ্জে আমাদের যে বিদ্যুৎ মন্ত্রী, তার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তার একজন সমর্থক, এটা তার কাছে মনে হয়নি কিন্তু তার একজন সমর্থকের কাছে মনে হয়েছে, এবং তিনি কুষ্টিয়ার এমপির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। নেতার সম্মান নষ্ট হয়, এটা কর্মী বুঝতে পারে, নেতাও বুঝতে পারেন অনেক সময়। আবার মিম পেজের বিরুদ্ধে, মিম পেজটা কি? মিম পেজটা হচ্ছে মাঝে মাঝে একটু ঠাট্টা মশকরাও তো করে, সেটার করা। তো আমি অবাধ তথ্য প্রবাহের কথা বলছি।
সাদেক কাইম মিম পেজের বিরুদ্ধে মামলা করেনি? করেছে। তার মানে কি? মানে হচ্ছে আবার আপনার ওই যে সার্জিস আলম তার একটা কমেন্টের পোস্টের নিচে কমেন্ট করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন চাকরি হারিয়েছেন না? হারিয়েছেন। তার মানে হচ্ছে আমাদের সবার ভেতরে, আমি হাসিনাকে গালাগালি করি, আসাদুজ্জামান কামালকে গালাগালি করি, ওবায়দুল কাদেরকে গালাগালি করি, এবং তারা গালাগালি করার মতন অনেক কাজ করেছেন, আমাদের মনের মধ্যে ছোট ছোট আসাদুজ্জামান খান কামাল বসবাস করে। আমি যখন সুযোগ পাই, সহায়ক পরিবেশ যখন পাই, যেমনিভাবে এখানে মাটিতে বীজ পড়ে থাকলে সঙ্গে সঙ্গে গাছ হয় না, যখন বৃষ্টি হয়, মাটি যখন উর্বর হয়, তখন সেখান থেকে গাছ বের হয়। আমাদের মনের মধ্যে ছোট ছোট ওবায়দুল কাদেররা বসে থাকে, যখন সুযোগ পায়, পরিবেশ পায়, তখন বড় হয়। আমি ঘটনাগুলো আপনাকে বললাম। ধন্যবাদ। এখান থেকে বের হতে হলে আমাদের একটা রাজনৈতিক ঐক্যমত্য থাকা দরকার। শরীফ ভাই, আপনাকে ধন্যবাদ। মুন্নি আপা, বেশ কিছু বিষয়ে সালাউদ্দিন সিফাত তোলার চেষ্টা করেছেন, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে মিডিয়ার কথা শরীফ ভাইও বলছিলেন যে মিডিয়ার এক ধরনেরই আছে। বিএনপি সরকার গঠনের পর আমরা দেখলাম তথ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে এবং মিডিয়া নিয়ে বিএনপির বেশ কিছু পরিকল্পনার কথা আমরা তাদের ইশতেহার সহ অন্যান্য জায়গায় শুনেছিলাম। মিডিয়ার যেই ধরনের কার্ড কিংবা নিউজগুলোর ব্যাপারে কিংবা এই ধরনের বিষয়ে আসলে বিএনপি কী ধরনের চিন্তাভাবনা করছে, প্রথমত এক নম্বর। দুই নম্বর হচ্ছে, আমি এবার একটু আলোচনাটা অন্যদিকে নিতে চাই। আপনাদের দলের স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য একটি অনুষ্ঠানে আজকে ছিলেন, সেখানে তারা বলেছেন যে বিএনপিতে ছারপোকা ঢুকেছে এবং এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আপনারা শুধুমাত্র বিরোধী দলের ক্ষেত্রে সতর্কতার পাশাপাশি কি নিজ দলের বিরুদ্ধেও সতর্ক হওয়ার কোনো ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে কিনা? না, ঠিকই আছে, ঠিকই আছে। পোকা তো হয়, ঝাড় পোকা হয়, অনেক রকম পোকাই হয়। তো এক একটা সময়ে এক এক ধরনের পোকার উপদ্রব বাড়ে, দেখবেন। তো এই রকম সময়ে আমরা যেমনটা দেখছি, অতীতেও দেখেছি অন্যান্য দলের বেলায় হাইব্রিড একরকম পোকা বেরোয়। তো সেটা আমাদের দলের যারা ত্যাগী নেতাকর্মী আছেন, যাদের জন্য বিএনপি এই রকম দানবের মুখোমুখি দাঁড়িয়ে একেবারে মাথা উঁচু করে সভা সমাবেশ করা, নিজের নামে কোনো ছদ্মবেশ ধারণ না করে, আওয়ামী লীগের পেটের ভিতর না ঢুকে, যে নিজ নামে নিজ পরিচয়ে কথা বলা, সভা করা, সমাবেশ করা, শত শত আপনার টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড গুলি করে মেরে ফেলা, হাজারের ওপর গুম করা, হাজার হাজার খুন, এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী ছিল। সেই রকম অবস্থার পরিপ্রেক্ষিতে যেই গণ অভ্যুত্থানটা হয়েছে এবং তারপরের 18 মাস ইন্টারিমের সময় যে সুবিধাভোগী কারা ছিল এবং তার পরবর্তীতে যখন একটা নির্বাচন হলো দীর্ঘ প্রতীক্ষিত, সেই নির্বাচনের পরবর্তীতে এখন যখন যেই সরকারটা গঠন করা হয়েছে, সেখানে এই বিএনপি সরকার, এখানে দুই একটা এরকম পোকামাকড়ের উপদ্রব হবে, এটা আমরা বুঝতে পারি এবং আমরা মনে করি এখানে আমাদের সতর্কতার ব্যাপার আছে। এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের আপসীন দেশনেত্রী, ওনার সুযোগ্য পুত্র আজকে যেভাবে উনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, সেই ক্ষেত্রে এই রকম ছারপোকা এসে আমাদের গণতন্ত্রের যে হাইওয়েতে আমরা এখন উঠেছি, একটা নির্বাচনের মাধ্যমে যেই ম্যান্ডেটটা বাংলাদেশের সাধারণ মানুষ দিয়েছে, আমরা মনে করি বাংলাদেশের মানুষের কাছেই আমাদের বিএনপির আপনার সত্যিকার অর্থেই জবাবদিহিতা আছে এবং সেই কারণেই আমরা আমাদের নেতা যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, ওনারা সঠিকভাবেই বলেছেন যে সতর্কতার ব্যাপার আছে। দেখেন, মিডিয়া নিয়ে বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত 17 বছর মিডিয়ার ভূমিকাটা আমি আপনাদের এই চ্যানেলে তো বহুবার এসেছি। আমি আর শরীফ ভাই, আমরা তো আওয়ামী লীগের সময়ে ওই বহু বছর ধরে টকশো করছি। এখন যারা নতুন এসেছেন আর তখন যারা আমরা টকশো করেছি, এর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে। আপনি জানেন, নিশ্চয়ই জানেন, আপনার ওখানে যিনি বসতেন আওয়ামী লীগ করতেন, আমার এই পাশে মনে করেন শরীফ ভাই এখানে যিনি, তিনিও আওয়ামী লীগ, আর আমি একা মনে করেন বিরোধী দল হামলে পড়তো। তো এই অবস্থা তো মোকাবেলা করেই চতুর্থ স্তম্ভ বলা হয়। যদিও যে গণমাধ্যম, মিডিয়া, তারা সঠিকভাবে কাজ করবে, মিডিয়া সাদাকে সাদা বলবে। এখন হয় কি, কে ভালো করেছে কে খারাপ করেছে এটা তো একটা রিলেটিভ টার্ম, যে একজন একটা কোনো পদে বসলেন,
উনি ভালো করেছেন না খারাপ করেছেন খুব অল্প সময়ের মধ্যে এটা যাচ করার কোনো সুযোগ খুব একটা আছে বলতে পারছি না। তবে আমাদের চতুর্থ স্তম্ভ হিসেবে সত্যিকার অর্থে মিডিয়ার মতো কাজ করবে, যেটা সত্যি তারা সেটা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এটা আমাদের আশা মিডিয়ার কাছ থেকে, কারণ আমরা দেখেছি যে কিভাবে কণ্ঠরোধ করতে হয়। ডিজিটাল সিকিউরিটি আইন বলুন কিংবা সাইবার সিকিউরিটি ল বলুন, ওগুলো দিয়ে ওই মাফিয়া সরকারের সময়ে একটা কথা বললেই আমার বিরুদ্ধেও মামলা, ওই যে আদালত অবমাননার মামলা, হ্যান মামলা, ত্যান মামলা, মিথ্যা মামলা, গায়েবী মামলা, 50 থেকে 60 লক্ষ আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এটা ছিল একটা অস্ত্র। রাতের বেলা আপনার হারিকেন জ্বালিয়েও রায় দিত মিথ্যা মামলা। আবার আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে রায় লেখা হয়েছিল, আমরা তো এখন সবই শুনতে পাচ্ছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা তো এগুলো প্রত্যেকটাই ছিল, যে কোনো মন্ত্রণালয়ে বসে কিংবা কোনো এজেন্সিতে বসে। কাজেই এগুলো তো আমরা দেখতে চাই না, আমরা তো ভুক্তভোগী, আমরা তো এগুলো ফেস করে সার্ভাইভার বলি। আমি নিজেকে ভিকটিম কখনো বলি না, আমরা তো বেঁচে লড়াই করে লড়াকু এসেছি। তো সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে আপনি মিডিয়া বলেন এবং আজকে চতুর্থ স্তম্ভের কথা বলেন, আর আমাদের দলের মধ্যে যারা সেই দিন এই 17টা বছর তৃণমূলের, বিশেষ করে আমি বলবো যে নেতা কর্মীরা আপনার বাসায় থাকতে পারেনি, তো আর ইভেন গ্রামেও তো থাকতে পারেনি, মামলা হামলা, আপনার কখনো জঙ্গলে থাকা, কখনো কতভাবে ধান খেতে থাকা, আমাদের উপর দিয়ে তো স্টিম রোলার চালিয়েছিল। কাজেই সেই অবস্থায় আমরা তো ফেস করতে করতে আজকে যখন এখানে এসে দাঁড়িয়ে, আজকে যখন সরকারটা গঠন করা হয়েছে, আমরা তো কোনো দিন ওই রিপিটেশনটা আমি আমার অপোজিশনের বেলায় উইল নেভার ডু দ্যাট। কারণ কি, আমরা চাইবো আওয়ামী লীগ দিল্লিতে বসে না হাসুক, আওয়ামী লীগ দিল্লিতে বসে কখনো না ভাবুক যে এই নতুন বাংলাদেশে তারা আবার এসে ওই আবার গুম, আবার খুন, আবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আবার একটা ভয়ের সংস্কৃতি, মারমার কাটকাট না। আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমার ছোট ভাই সে এক কথা বলবে, আমি তার সাথে ডিফার করতে পারি, কিন্তু বাট আই হ্যাভ টু রেসপেক্ট হিজ ওপিনিয়ন। যে সে বলেছে বলুক, অসুবিধা কিছু নেই, কিন্তু দেশটা গড়তে হলে আমাকে, তাকে, আমার পাশে যে শরীফ ভাই বসা আছেন, আপনাকে সহই আমাদের কিন্তু হাঁটি হাঁটি পাপা করে এই ধ্বংসস্তূপ থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সলিডারিটির কোনো বিকল্প এখানে নেই, কারণ আপনি যদি সলিডারিটির বিকল্প খোঁজেন তাহলেই আপনি দেখবেন যে এখানে অস্থিতিশীলতা তৈরি করবার জন্য তো তারা বসেই আছে। তাদের হাতে তো হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে তারা দেশ থেকে বাইরে নিয়ে গেছে। কাজে সেগুলো নিয়ে কি তারা বসে আছে? না, দেশেও এবং বাইরেও ইনভেস্ট করলে বহু কিছু, কত কিছুই তো করা যায়। মুন্নিয়াপা, আমরা সময় শেষ দিকে চলে এসেছি। সাইফাত ভাই, আপনার সময় যদি আমি একটু বলে দিই, 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনি একটু বলতেন যে মুন্নিয়াপা যেভাবে কথা বললেন কিংবা শরীফ ভাই যেভাবে কথা বললেন, তার প্রেক্ষিতে মনে হচ্ছে যে এক ধরনের সংহতির দিকে তারা আগ্রহ প্রকাশ করছেন। তার বিপরীতে দাঁড়িয়ে বিরোধী দল দেখলাম আজকেই পুলিশের কাছ থেকে অনুমতি যাওয়ার জন্য তারা গিয়েছিল যে লং মার্চের জন্য। 180 দিনের মাথায় এসে সরকারের বিরুদ্ধে লং মার্চ করার মতো ঘটনা কেন মনে করছে বিরোধী জোট যে করা উচিত এই মুহূর্তে? আচ্ছা, এখন কথা হলো যে আপার কথাবার্তা শুনলে বা তারেক রহমান সাহেবের যে অ্যাপিয়ারেন্স, উনি খুবই সিম্পল লাইফ লিড করেন বা সচিবালয়ে মাত্র 120 টাকার খাবার খান বা এ ধরনের কথাবার্তা যেগুলো আমরা শুনি, এগুলো শুনলে আসলে আমাদের খুবই ভালো লাগে যে আসলে এই জেস্টার, এই প্রসারিত মানুষজন আশা করে বাংলাদেশে যারা ক্ষমতাশালী, ক্ষমতাসীন তাদের কাছ থেকে। কিন্তু প্রবলেমটা হয়ে গেলো মাস পর্যায়ের যে বাস্তবতা, সেটা একটু ভিন্ন। সেটা আবার কখনো কখনো এটা 180 ডিগ্রি উল্টা, কখনো 90 ডিগ্রি উল্টা, কখনো হয়তো আর একটু বেশি। তো সেই যে গ্যাপটা, সেটা নিয়ে আমাদের আসলে কথা বলা উচিত। আপা বললেন যে আমরা আসলে দীর্ঘ অনেক বছর যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম, লড়াই করেছি। সত্য, বিএনপির অনেকেই লড়াই সংগ্রাম করেছে, ডিএসএ, সাইবার সিকিউরিটি অ্যাক্টে তারা মামলায় জেল খেটেছে এবং নজরদারির শিকার হয়েছে। অনেকের গোপন কল রেকর্ড ফাঁস হয়ে যেত, কারণ ওই যে আমাদের এনটিএমসি ছিল, এনটিএমসি কল রেকর্ডগুলো শুনতো, শুনে আবার এটা ফাঁস করে দিত। কিন্তু কথা হলো, এখন আমরা কি নেক্সট যে বাংলাদেশ স্বপ্ন দেখতেছি, আমরা কি আসলে ওই আগের বাংলাদেশের যে কল কবজা সেটা নিয়ে বাঁচতে চাই, নাকি সেটাকে রহিত করে বাঁচতে চাই? আমার তো মনে হয় যে বিএনপি মুখে মুখে শুধু বলে যে তারা সেটাকে রহিত করে বাঁচতে চায়, কিন্তু আসলে সেটা করে না।
এনটিএমসি তো আপনি বিলুপ্ত করেন নাই, বরং এনটিএমসির জন্য আপনি আরও 52 কোটি টাকার সরঞ্জাম কেনার জন্য আপনি প্রকল্প অনুমোদন করেছেন। তাহলে এনটিএমসি বিলুপ্ত করলেন না কেন? অথচ এটা নিয়ে আপনার কথাবার্তা ছিল, আপনি অনেকবার বলেছেন। র্যাবের কথা যদি আপনি ধরেন, র্যাব অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে, র্যাবের ব্যাপারে জাতিসংঘ থেকে রিপোর্ট এসেছে। এমনকি বিএনপি নিজে 2024 সালের অভ্যুত্থানের পরে ডিসেম্বরে এসে সে বলেছিল যে র্যাবের সে বিলুপ্তি চায়। তাহলে র্যাবের বিলুপ্তি চায়, কিন্তু এখন নতুন করে আবার র্যাবরে এমন একটা আইন দিয়ে নতুন করে গঠন করতেছে এসআরবি, যে এটা মোর পাওয়ারফুল হয়ে যাচ্ছে তদন্ত কাঠামোর দিক থেকে, আর অনেক দূরের দিক থেকে বিশ্লেষণ করলে এখন অনেকবার ভুরি ভুরি বিশ্লেষণ করা যাবে। এরপর ধরেন আপনি মানবাধিকার কমিশনের কথা, অথবা ধরেন আপনি এই যে গুমের কথা যদি আপনি বলেন, আপনি সালাউদ্দিন আহমেদ ভাই যখন গুম হলেন, ইলিয়াস আলী সাহেব যখন গুম হলেন, তখন তার পরিবারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছিল? তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা একটা স্বাধীন নিরপেক্ষ সংস্থার অধীনে তদন্ত চাই। কখনো কোনো জাতিসংঘের ইন্টারফিয়ারেন্সের কথাও বলা হয়েছে, জাতিসংঘ এসে যদি এটা তদন্ত করে দেয় ব্যাপারটা। তো ওই সময় আমরা ফ্যাসিবাদী আমলটা আমরা চেয়েছি। তাহলে ওনারা নিজেদের বেলায় স্বাধীন সংস্থা তদন্ত চেয়েছেন, কিন্তু এখন ওনারা কি করছেন? এখন ওনারা যে এই যে মানবাধিকার কমিশনের জন্য নতুন যে আইন, যেটা খসড়া পাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মানবাধিকার কমিশন আগের যে অধ্যাদেশ অনুযায়ী তারা কিন্তু ওই যে এই গুমের যে তদন্ত, সেই তদন্তটা তারা নিজে করতে পারতো, এখন কিন্তু তারা নিজেরা করতে পারবে না। এখন এটা তারা প্রতিবেদন চাইতে পারবে কার কাছ থেকে? পুলিশের কাছ থেকে বা অন্য কোনো সংস্থার কাছ থেকে। মানে যেই সংস্থার বিরুদ্ধে আপনার গুমের অভিযোগ উঠবে, সেই সংস্থায় যদি তার নিজের তদন্ত করে, তাহলে সেটা কতটুকু স্বাধীন হবে, সেটা কতটুকু স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে। ফলে ওনারা যেটা বলেছেন, কথায় খুব ভালো, ওনারা কথায় খুব ভালো বলেন এবং আন্তরিকতাটা শো করেন, সৌহার্দ্যটা শো করেন, কিন্তু আদতে ওনাদের যে কার্যক্রমে কিন্তু সেটা ফুটে ওঠে না। আপনি ইউ টকড অ্যাবাউট মিডিয়া। এখন দেখেন, মিডিয়ার কথা যদি বলি, ওনারা এটা দাবি করছেন মিডিয়া ওনারা খুব শান্তি শৃঙ্খলাভাবে কাজ করতে দিচ্ছেন, মনে হয় না তো। এখানেও তো একটা জোর জবরদস্তি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সাংবাদিক তারা হামলার শিকার হয়েছিলেন ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা শাহবাগ থানার প্রিমাইজে। আজ পর্যন্ত সেই ঘটনার কোনো মামলা বোধহয় এখন পর্যন্ত হয় নাই। হবিগঞ্জে আমাদের এনসিপি নেতাকর্মীদের উপর যখন ছাত্রদলের লোকজন, যুবদলের লোকজন হামলা করেছে, তখন সেখানে মিডিয়ারও কিছু লোকজন, তারা লোকাল মিডিয়া যারা, তারাও কিন্তু আহত হয়েছে। সেটার কি আজ পর্যন্ত কোনো বিচার হয়েছে? এআই কার্টুন, এই যে ভাই কিছুক্ষণ আগে বলেন মিম পেজের কথা, যে মিম পেজের কারণে সাদিক কায়েম মামলা করেছে, এবং সরকারের তরফ থেকেও আমরা একই ধরনের দৃশ্য দেখতে পাই। একজন অ্যাক্টিভিস্ট একটা এআই কার্টুন বানিয়েছিল, এবং সেটা কিন্তু কোনো অফেন্সিভ কিছু ছিল না। মাননীয় চিফ হুইপ সাহেব একটা কথা বলেছিলেন, সেটাকে জাস্ট কার্টুন হিসেবে তিনি দেখাইছিলেন। এরপরে তাকে কিন্তু জেল খাটতে হয়েছে শুধুমাত্র ওই এআই কার্টুনের কারণে। কারণ মাননীয় চিফ হুইপ সাহেবের কোনো একজন আজ্ঞাবহ ব্যক্তি তিনি বলেছেন যে এখানে মাননীয় চিফ হুইপ সাহেবের এই সম্মানহানি হয়েছে, সম্মানহানি ঘটেছে, এটার কারণে কিন্তু তাকে জেল খাটতে হয়েছে অনেকদিন ধরে। তো ফলে মানে ওনাদের কথাবার্তা অত্যন্ত খুব সুন্দর। আমরা এখানে সরকারের নিয়ে আলাপ আলোচনা করতেছি এবং মিডিয়া নিয়ে আলাপ আলোচনা করতেছি, কিন্তু সরকারের 180 দিনে তাদের যে ব্যর্থতার যে খতিয়ান, সফলতা এবং ব্যর্থতার মধ্যে যে ফারাক, প্রতিশ্রুতি এবং প্রত্যাশা এবং এটা যে ফলাফল বাস্তবায়ন, সেটার মধ্যে যে ফারাক, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি না। না, এই যে আমরা কৃষকদের কথা, এটা আমাদের খুব এটা আলাপ আলোচনা উঠে আসতেছে না। বর্তমানে কৃষকরা এত বাজে অবস্থায় আছে যে ওনারা সার পাচ্ছে না, সারের গুদামগুলো থেকে সার পাচ্ছে না। আজকে একটা ঘটনা ঘটছে বোধ হয়, যে গুদাম ভেঙে সার নিয়ে এসেছে কৃষকেরা। কেন? কারণ সারের বস্তার প্রতি ডিলাররা চাহিদা করছে 350 থেকে 400 টাকা অতিরিক্ত। তো ফলে আপনি কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড, আপনি কৃষক কার্ড বিলি করে বেড়াচ্ছেন, কিন্তু আবার কৃষকরা যখন সার কিনতে যাচ্ছে তাকে আলাদা করে গুনতে হচ্ছে 200 টাকা, 300 টাকা বেশি গুনতে হচ্ছে। আবার আপনি বিলি করতেছেন হচ্ছে ফ্যামিলি কার্ড, কিন্তু আবার ফ্যামিলি কার্ড বিলি করার পর যখন ওই টাকা দিয়ে লোকজন বাজারে সদাই করতে যাচ্ছে, তখন তাকে প্রত্যেকটা কেজিতে, যে কোনো সবজিতে, চালে কেজিতে তাকে 10 টাকা 15 টাকা করে বেশি দিতে হচ্ছে। তাহলে এটা তো হচ্ছে বেসিক্যালি কইয়ের তেলে কই ভাজা, আমার তেল দিয়ে আপনি আমারই ভাজতেছেন। এখন হইতে পারে যে সরকার দলের লোকজনের কাছে হয়তো দ্রব্যমূল্যের দাম বেশি না, সরকার দলের লোকদের কাছে হয়তো লোডশেডিং আসে না, সরকার দলের লোকজনের হয়তো গ্যাসের চুলা সবসময় গ্যাস থাকে, সরকার দলের হয়তো পেট্রোল পাম্পে কোনো ধরনের ভিড় থাকে না, এটা হইতে পারে। বাংলা একটা কথা আওয়ামী লীগের সময় খুব প্রচলিত ছিল, যে সরকার দলে থাকলে গরম লাগে না, সরকার দলে থাকলে মানে এই যে সবসময় এসির মধ্যে যেন একটা থাকা, একটা শান্তি শীতল অবস্থা। এখন অনেকটা এরকম হয়েছে। তো বিরোধী দল মানে প্রথম যদি আপনি চিন্তা করেন সংবিধান সংস্কার পরিষদের যে দাবি, এখন অনেকেই কথা বলেন, আপনাদের সরকারি দলে জোনায়েদ সাকি সাহেব দিন রাত 24 ঘন্টা সংবিধান সংস্কার পরিষদের দাবি জানিয়ে আসছেন, ইশতেহার দিয়ে আসছেন। যখন তিনি সরকারে গেলেন, এরপর তিনি ভুলে গেলেন সংবিধান সংস্কার পরিষদ কি, কোথায় কি, তিনি মন্ত্রিত্ব পেলেন, তিনি ভুলে গেলেন। তাহলে এরপর থেকেই তো আমাদের মাঠে নামে যাওয়া উচিত ছিল। আপনারা সুপ্রিম কোর্টের যে সচিবালয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্কার কার্যক্রম ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এমনকি বিএনপি নিজেও তার 31 দফাতে বলেছিল যে তারা সুপ্রিম কোর্ট সচিবালয়টা বাস্তবায়ন করবে, এবং জুলাই সনদের একটা পার্টিকুলার ধারা, মোস্ট প্রবলি 52 অনুচ্ছেদ, সেখানে এই বিএনপি যদি অন্যান্য অনেক মেজর ইস্যু নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েও থাকে, এই সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে কোনো নোট অফ ডিসেন্ট দেয় নাই।
কিন্তু আমরা দেখলাম ক্ষমতায় আসার সাথে সাথে তারা সুপ্রিম কোর্ট সচিবালয় এগুলোর- বাতিল করে দিল। এগুলোর জন্যই এই আপনারা যে লং মার্চে সংস্কার যাচ্ছেন। না, এটা বললাম, এই যে আপনি সংস্কার কার্যক্রমগুলোকে আপনার পিছিয়ে দিচ্ছেন, একটা তো হচ্ছে সংস্কার কার্যক্রমগুলোকে আপনি একদম ব্যাক ডোরে নিয়ে গেছেন গা। আর একটা জিনিস হচ্ছে যে এই যে নাগরিক যে দুর্ভোগ, সেটা কৃষক থেকে শুরু করে আপনার একজন গৃহিণীর কথা চিন্তা করেন, তাকে রাতের 12টা 1টা 2টা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হচ্ছে চুলার সামনে, কখন আপনার গ্যাস আসবে, চিনি রান্না করবে। তাহলে আপনার এই যে শুধু লাইনের লাইন, আমি গতকালকে একটা টেলিভিশন চ্যানেলে বলে আসছি যে বর্তমান সরকারের অন্যতম সফলতা হচ্ছে জনগণকে একটা লাইন ধরতে শেখানো, জনগণকে লাইনে দাঁড়িয়ে রাখতে শেখানো। তারা কখনো পেট্রোল পাম্পের সামনে দাঁড় করাই দেয়, কখনো সিএনজি ফিলিং স্টেশনের সামনে দাঁড় করাই দেয়, না, কখনো এটা হচ্ছে তো চুলার শুধু সামনে দাঁড় এই করাই সরকার দেয়। না, এটা তো আমরা অনেকদিন ধরেই দেখছি এই অবস্থা চলছে, এবং এটি হ্যাঁ, আপনারা দেখো, 6 এই যে মাসের মধ্যে ব্যর্থতা, সমাধান চাচ্ছেন না, এই কিনা? সমাধান হচ্ছে আপনাকে তো সরকার হিসেবে আমাদেরকে বলে যে আপনারা প্ল্যান দেন, বলতেছে আপনারা প্ল্যান দেন, কিংবা আমাদের প্ল্যান দিতে হবে কেন? আমরা বিরোধী দল, আমরা আপনাদের জবাবদিহি করব। আপনি না বললেন যে আই হ্যাভ আ প্ল্যান, ইউ গাইস সেড দ্যাট ইউ হ্যাভ প্ল্যান, তাহলে আপনাদের যেহেতু প্ল্যান আছে, আপনাদের প্ল্যান কাজ করছে না কেন? জ্বালানির সময় কিন্তু আমরা বলেছিলাম, যখন ওই যে ইরানের যুদ্ধের কারণে একটা জ্বালানি সংকট হয়েছিল, তখন কিন্তু আমরা বারবার বলেছিলাম যে এটা নিয়ে জ্বালানি নীতি বা সবাইকে নিয়ে বসেন, সবাইকে নিয়ে বসেন। জি। প্রথমে বলা হয়েছে না জি, জ্বালানি সিফাত, তেলের কোনো আপনাকে- সংকট নাই, আপনাকে ধন্যবাদ পরে জানাচ্ছি, একটা সিফাত ভাই। সর্বদলীয় জি। কমিটি করা হয়েছে। শরীফ ভাই, একটু বলবেন যে আলটিমেটলি সরকারের যে ব্যর্থতার গল্পগুলো কিংবা কথাগুলো বিরোধী দল বলছে, সেই ব্যর্থতা নিরূপণের জন্য 6 মাস যথেষ্ট কিনা, এখনই আসলে সরকারের বিরুদ্ধে বিরোধী দলের রাজপথে নেমে আসার যৌক্তিকতা কতটুকু দেখছেন আপনি? ধন্যবাদ। প্রথমত, আপনি নির্মাণটা কি করবেন? আপনি যদি বুর্জ খলিফা বানাতে চান, তাহলে আপনাকে আমি 15 দিন সময় দিয়ে যদি বলি যে বুর্জ খলিফা বানিয়ে ফেলতে হবে, আপনি পারবেন না। কিন্তু আপনাকে যদি আমি বলি যে অমুক থানার অধীনে একজন অপরাধী, সে নানাভাবে অপরাধ করছে, তাকে গ্রেপ্তার করেন, আপনি চাইলে সেটা তাকে গ্রেপ্তার করতে পারেন। আপনার ক্ষমতার অপব্যবহার আপনি বন্ধ করেন, আপনি চাইলে সেটি বন্ধ করতে পারেন। কিন্তু আমাদের এখানে সেটি কি হয়? আপনি এই মুহূর্তে জ্বালানি সংকট যেটা চলছে, আমি মনে করি, এবং এটি প্রমাণিত যে এর দায়ভার পুরোটা বিএনপির না। কিন্তু কাউরান বাজারে যে চাঁদাবাজিটা হচ্ছে, যে চাঁদাবাজির কারণে আপনি বগুড়ার 20 টাকার সবজি ঢাকায় 70 টাকায় কেনেন, এটা বন্ধ করার জন্য সরকার আন্তরিক হলে এটা বন্ধ করা সম্ভব। এক। দ্বিতীয়ত, এই বন্ধ করার কাজটা সম্মিলিতভাবে হতে পারে। আমি আমার জায়গা থেকে বলবো, সিফাত ভাই বিরোধী দলের রাজনীতির সাথে যুক্ত, সংসদের যে বিরোধী দল, আর আমি একজন নাগরিক হিসাবে জানতে চাইব যে সরকারি দলের এমপিরা যে সুযোগ সুবিধাগুলো নেন, সেখানে আমার ট্যাক্স আছে, আপনার ট্যাক্স আছে। বিরোধী দলের এমপিরাও যে সুযোগ সুবিধা নেন, সেখানেও কিন্তু আপনার আমার ট্যাক্স আছে। সুতরাং আমি আমার জায়গা থেকে সরকারের কাছেও যেমনিভাবে প্রশ্ন করব, সালাউদ্দিন সাহেবের কাছে যেমনিভাবে প্রশ্ন করব, একই সাথে কাউরান বাজার অঞ্চলে যিনি বিরোধী দলের এমপি, যিনি এমপি তিনি বিরোধী দলের, আমি তার কাছেও জিজ্ঞেস করব যে চাঁদাবাজি বন্ধের জন্য আপনি কি ভূমিকা রেখেছেন। বিরোধী দলের নেতা বলেছিলেন যে আমরা একমত হলে 300 আসনে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। আমি জানতে চাইব আপনারা যে 80-85টা আসনে যেখানে আছেন, সেখানে চাঁদাবাজি বন্ধ করার জন্য কতটুকু পদক্ষেপ নিয়েছেন। তার মানে এই না যে সরকারের ব্যর্থতা নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি সরকারের ব্যর্থতা নিয়ে 80 ভাগ বলবো, আমি বিরোধী দলের ব্যর্থতা নিয়ে 20 ভাগ বলবো। এই কারণে যে বিরোধী দলের দায়িত্ব হচ্ছে যে সমস্ত জায়গায় সরকার ব্যর্থ হচ্ছে সেগুলোকে সামনে নিয়ে আসা। কিন্তু এই সামনে আনার জন্য যে নৈতিক সমর্থন এবং শক্তি দরকার, সেই শক্তি তো তারা কি দেখাতে পারছে না। আজকে এই যে আমরা যে আলোচনাগুলো শুনলাম, আমার মনে হচ্ছিল যে তুমি কেমন করে গান করো হে কবি, আমি অবাক হয়ে গুনি, আমি অবাক হয়ে শুনি, আমি অবাক হয়ে শুনছি। আমাদের এখানে যে প্র্যাকটিসের এই যে কার্টুনের কথাটা বলা হলো, শেখ হাসিনার সময়ে কার্টুন আঁকার কারণে একজনকে জেলখানায় হত্যা করা হয়েছিল, ঠিক? কুমির চাষি, জি। আবার চিফ হুইপের কার্টুন আঁকার জন্য গ্রেপ্তার করা হয়েছে। নাহিদ ইসলামের কার্টুন আঁকার জন্য হয়রানি করা হয়নি? হয়েছে তো কয়েকদিন ধরে। ক্ষমতায় নিয়ে কাউকে জেলে পুড়ছে না, তো তাহলে তার মানে হচ্ছে যে আপনি 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 কার্টুন আঁকবেন, আপনাকে সমালোচনা করতে পারবে না। কার মানে কেউ যদি কার্টুন আঁকে, সেটা যদি তার যৌক্তিক সমালোচনা হয়, তাহলে সেই কার্টুনের বিপরীতে যদি কেউ কার্টুন সমালোচনা আঁকার করে, সেটা জন্য করতে পারবে না। কার্টুন যে এঁকেছে, যে কার্টুনিস্ট, তাকে আপনি তুলাধুনা করেননি? করেছেন তো। মানে আপনি সমালোচনা করতে পারবেন না। সমালোচনার ক্ষমতা আপনার এখন আছে, আপনি করছেন। হ্যাঁ। আপনার হাতে যখন আমি exactly শক্তি, আমি বলি সেটা করলে তখন আমি বলি, বলবেন। হ্যাঁ, আপনার হাতে এই যখন নাহিদ ইসলামের হাতে কি হয় নাই, প্রথম আপনার আলো, হাতে রস আলো থেকে যখন শুরু করে সবাই তো বলতেছে। আপনি যদি বলেন যে চিফ হুইপের কার্টুন আঁকলে যদি কেউ বিক্ষুব্ধ হয়, এটা যদি ত্রুটি হয়, না, বিক্ষুব্ধ তাহলে- বা ত্রুটি না, হ্যাঁ, বিক্ষুব্ধ মামলা হয়ে করেছে, যদি কাউকে মামলা দিয়ে জেলে পুরে, একটু সেটা থেকে ত্রুটি। বলতে দেন না, মামলা একটু সময় দিয়েছে, বাকি আছে। মামলা দিয়েছে, আর আপনার হাতে মামলা দেওয়ার ক্ষমতা নেই, আপনি এখন মামলা দেন নাই। আপনার হাতে যখন ক্ষমতা ছিল পুলিশের হেলিকপ্টার নিয়ে ঘোরেন নাই।
এর সাথে পুলিশের ওটার কি হেলিকপ্টারে সম্পর্ক? চলেছেন না। এটার সাথে ওটার এটার কি সাথে সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে Strange. যখন আপনার হাতে ক্ষমতাটা ছিল আপনি সেই ক্ষমতার চর্চা করেছেন, practice করেছেন। হেলিকপ্টার নিয়ে কি কাউকে তুলে নেওয়া হয়েছে? No. তো তাহলে কোন প্রত্যেকটা কার্টুনিস্ট জায়গায়- হেলিকপ্টারে? প্রত্যেকটা জায়গায় তুলে নেওয়ার বিষয় না। তাহলে তো আপনি আপনি এটার আপনার সাথে ক্ষমতা- কি মিলাচ্ছেন? ভাই, এটার সাথে Strange. মিলানো হলো ক্ষমতার এটার সাথে অপব্যবহার, মিলানো হলো ক্ষমতার যে আপনার হাতে যখন ক্ষমতা demonstration, থাকে ক্ষমতা এবং হেলিকপ্টার ক্ষমতার যাওয়ার মাত্রার সাথে উপরে কি সম্পর্ক ভাই? আমি হেলিকপ্টারে শেষ করে করি। কি কোনো কার্টুনিস্টকে তুলে নেওয়া হয়েছে? আমি শেষ আমাদের করি। সবারই শেষ করে আপনার হাতে ফেলতে হবে। যখন জি। ক্ষমতাটা থাকে আপনি সেটিকে প্র্যাকটিস করেছেন, যতটুকু ছিল ততটুকু প্র্যাকটিস করেছেন। এখন হেলিকপ্টার দিয়ে আমরা কার্টুনিস্টকে তুলে নিছি। বিএনপির হাতে অসীম ক্ষমতা, কিন্তু এই BNP চর্চা কি সেটি প্রয়োগ চলতেই করছে। থাকবে? এই চর্চাটা বন্ধ হওয়া দরকার, কিন্তু সেটিকে আপনি কি ফোকাস করছেন? রাষ্ট্রপতি নির্বাচনে আপনি দেখলেন, আপনি ভোট দিলেন কর্নেল অলিকে, আর ভোট ঘোষণার সাথে সাথে আপনি দৌড়ে গিয়ে মির্জা ফখরুল ইসলামকে চুমু খাচ্ছেন। তো এই যে না, অনেক ধন্যবাদ হাসো সজীব ভাই, কোথায়? আপনাকে অনেক তারা তো ধন্যবাদ। ওয়েস্টিনে এবং, গিয়ে হাসো অ্যাডভোকেট খায়। ফাইমান নাসির হাস খাওয়া মুন্নি যাবে না। যদি আবার চালু ওয়েস্টিনে করতে যায়, পারে, যদি এটি করেন, আবার আমরাও পিএসসি প্রত্যাশা করি যে এই শত কোটি চর্চা টাকা, বাটে আমরা আবার ছাত্র বাহ্যিকভাবে নেতা, দেখি সেটি আসলে রাজনীতি, বাহ্যিকভাবে না হয়ে ওয়েস্টিনে সেটা আপনাদের সামগ্রিকভাবে রাজনীতি শত করা হাজার হবে। হাজার আজকে হাজার সম্পাদক আগামীকাল আবারও দেখা হবে একই সময়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।